আমার প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা মিডিয়ামের ক্লাস 12-এর ফিজিক্স নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। ফিজিক্সের যেসব সমস্যা তোমাদের অ্যারাইজ করে, সেই সমস্যাগুলো সহজ সরল উপায়ে সমাধান করার প্রসিডিওরগুলো আমি ধীরে ধীরে তোমাদেরকে শিখিয়ে দেবো। আমার প্রত্যেকটা লেকচার ফলো করো। আশা করি ফিজিক্স নিয়ে কোনো অসুবিধা তোমাদের আর হবে না। এসো আমরা শুরু করি। ক্লাস 12-এর পদার্থবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার স্থির তড়িৎ, এই নিয়ে আলোচনা করব। স্থির তড়িৎ চ্যাপ্টার থেকে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় 8 নম্বরের মতো কোশ্চেন আসে। এছাড়া কম্পিটিটিভ এক্সামে তো অবশ্যই এখান থেকে তোমরা কোশ্চেন পাবে। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট এবং আমরা চেষ্টা করব যতটা সহজভাবে এই চ্যাপ্টারটাকে তোমাদের কাছে উপস্থাপিত করা যায়। আমার মনে হয় তোমাদের প্রত্যেকটা অংশ খুব সহজ লাগবে। যাদের কাছে পদার্থবিজ্ঞান খুব কঠিন বলে মনে হয়, পরীক্ষার সময় প্রায়ই কোশ্চেনগুলি ভালো, তাদেরকে আমার অনুরোধ ক্লাসগুলো ভালো করে ফলো করো। দেখবে পদার্থবিজ্ঞান তোমাদের কাছে একদম, ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার তোমার কাছে খুব সহজ হয়ে গেছে। ফিজিক্স জাস্ট সোজা কথায় হচ্ছে একটা কনসেপ্ট, কতগুলো কনসেপ্ট মিলে এক একটা ল, এক একটা এক্সপ্রেশন এগুলো তৈরি হয়। তো এই কনসেপ্টগুলো আমরা তোমাদের কাছে সহজভাবে এক্সপ্লেন করে দেবো। তো আমরা এখন স্থির তড়িৎ নিয়ে প্রথমে ডিসকাস করা শুরু করি। দেখা যাক এখানে প্রথমে কি আছে। স্থির তড়িৎ জানতে গেলে আমাদেরকে প্রথমে শিখে নিতে হবে আধান কাকে বলে। আধান বলতে আমরা কি বুঝি? আধান বলতে আমরা বুঝি আধান হলো পদার্থের মূল কণিকাগুলি একটি স্বকীয় ধর্ম। স্বকীয় ধর্ম বলতে কি বোঝায়? ইনহ্যারেন্ট প্রপার্টি ইংরেজিতে যেটাকে বলে, একদম নিজস্ব ধর্ম। তুমি যদি বলো প্রত্যেক পদার্থের কি আধান আছে, আমি বলবো হ্যাঁ আছে। আমি হিউম্যান বিইং থেকে শুরু করে আমাদের চারপাশে যা আছে সমস্ত পদার্থের মধ্যে আধান আছে। যেমন ভর, ভর পদার্থের একটা স্বকীয় ধর্ম, তেমনি আধানও পদার্থের একটা স্বকীয় ধর্ম। তো এই আধানের যে ফলশ্রুতি সেটা হলো তড়িৎ ও চুম্বক। তড়িৎ এবং চুম্বকের মধ্যে আধানের এই স্বকীয় ধর্মের ফলশ্রুতি আমরা পাই। এই যে ইনহারেন্ট প্রপার্টি, এই ইনহারেন্ট প্রপার্টি ফলশ্রুতি হচ্ছে তড়িৎ আর চুম্বক। সবাই জানো আধানের এসআই একক হচ্ছে কুলম্ব। আধানের মাত্রা কি? এই মাত্রা ব্যাপারটা গিয়ে আমাদের একটু দেখে নিতে হবে। কোন একটা আধান বলতে আমরা বুঝি তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু সময়। আমরা প্রবাহ মাত্রা জানি আধান প্রবাহের হার। কোন একটা পরিবাহীর মধ্যে দিয়ে লম্বভাবে প্রতি একক সময়ে যে পরিমাণ আধান যায় তাকে আমরা প্রবাহ মাত্রা বলি। এটা তোমরা আগেই পড়ে আসছো। তাহলে আমরা এখানে কি লিখবো? কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি। খুব সহজ ব্যাপার। তাহলে কিউ ইকুয়ালস টু আই এর একক ফান্ডামেন্টাল ইউনিট অ্যাম্পিয়ার, সময়ের একক টি। তাহলে আমরা এখানে কি লিখবো? এই টিটা আগে আসে, এটা পরে আসে, এই জন্য টি ইন্টু এ। যেহেতু ভর নেই, এম টু দি পাওয়ার 0, দৈর্ঘ্যর কোনো ব্যাপার নেই, তাই জন্য এল টু দি পাওয়ার 0। আধান স্কেলার রাশি। স্কেলার রাশি কেন না? আধানকে আমরা যোগ করতে পারি। 10 কুলম্ব আধানের সঙ্গে -5 কুলম্ব আধান যোগ করতে পারি, আবার 10 কুলম্ব আধানের সঙ্গে 15 কুলম্ব আধান যোগ করতে পারি। একদম সহজ যোগ। 10 যোগ 15 ইকুয়ালস টু 25। দুটো পরিবাহী যদি একসঙ্গে যোগ করে দেওয়া হয়, একটায় 10 কুলম্ব আধান আছে আর একটা 15 কুলম্ব আধান আছে, তাহলে মোট আধান কত হয়ে যাবে? 10 প্লাস 15 কত হচ্ছে? 25। তো তার মানে কি, সিম্পল স্কেলার পদ্ধতিতে আমরা আধানকে যোগ করতে পারি, তাই জন্য আধান হচ্ছে একটা স্কেলার রাশি। এবার আমরা দেখে নিই মূল আধান কাকে বলে। খুব সহজ ব্যাপার। আমরা বলি মূল আধান, ফান্ডামেন্টাল চার্জেস। পদার্থের মূল কণিকার মধ্যে যে আধান থাকে। মূল কণিকা বলতে আমরা কি বুঝি? পদার্থের 3টে মূল কণিকা আছে, একদম পরিষ্কার, সবাই জানে। 3টে মূল কণিকা কি? একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। এটা সবাই জানে বোধহয়। তো এই 3টে
কণিকার মধ্যে যে আধানগুলো থাকে সেগুলোকেই বলবো আমরা মূল আধান। তো এই মূল আধানগুলো কি হচ্ছে? ইলেকট্রন। ইলেকট্রনের আধান কি? ইলেকট্রনের আধান হচ্ছে নেগেটিভ, মান কত? -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। প্রোটনের আধান প্লাস ই প্লাস, মানে ইলেকট্রনের আধানের সমান, কিন্তু এটা ধনাত্মক আধান। কত না? 1.6 ইন্টু 10⁻⁻19। আর নিউট্রনের আধান কত না? নিউট্রনের আধান হচ্ছে আধান শূন্য। আমরা পরবর্তীকালে দেখব নিউট্রন আর কিছুই নয়, একটা প্রোটন আর একটা ইলেকট্রনের সমষ্টি মাত্র। এই প্রোটন আর ইলেকট্রনকে মিশিয়ে দিলে নিউট্রন হয়ে যাবে। তাই জন্য এই দুটো চার্জকে যদি আমরা আধানকে সোজা কথায় যোগ করতে পারি, দুটো আধানকে একটা নেগেটিভ আধান আর একটা পজিটিভ আধানের সঙ্গে যোগ হলে কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তার মানে এই জন্য নিউট্রনের আধান কিন্তু শূন্য হয়ে যায়। ঠিক আছে? তাহলে এরপরে আমরা কোথায় যাচ্ছি না? কোন বস্তুর আধান বলতে বস্তুর মধ্যে ইলেকট্রন এবং প্রোটনের মোট সংখ্যাকে আমরা বুঝি। তাহলে কোন বস্তুর আধান বলতে কি বলছে না? ইলেকট্রন আর প্রোটনের মোট সংখ্যা। আমি কোন একটা বস্তুর আধান, তুমি বলবে যে স্যার এটাতে তো কোনো আধান নেই, এটার আধান শূন্য। আধান শূন্য বলতে কি বোঝাচ্ছে না? এখানে ইলেকট্রন আর প্রোটনের মোট সংখ্যা হচ্ছে সমান, তাই জন্য এটার আধান শূন্য। কোন বস্তুতে যদি ধনাত্মক আধান থাকে তার মানে কি হয়েছে না? ইলেকট্রনের সংখ্যা সেখানে কমে গেছে। আর কোথাও যদি ঋণাত্মক আধান বৈশিষ্ট্য বস্তু থাকে তার মানে কি না? সেখানে ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেছে। ইলেকট্রনের সংখ্যা বাড়া আর কমার উপর নির্ভর করে যে বস্তুটা ধনাত্মক আধানে আহিত না ঋণাত্মক আধানে আহিত। তাহলে এখানে কোন বস্তুর আধান বলতে আমরা বুঝি কি? ইলেকট্রন ও প্রোটনের মোট সংখ্যা। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, একটা H+ পরমাণুর আধান কত? H+ পরমাণু বলতে আমরা কি বুঝছি না? H+ পরমাণু থেকে আমরা একটা ইলেকট্রনকে বের করে দিয়েছি সোজা। তাহলে বের করে দেওয়া মানে কি? ইলেকট্রন একটা কমে যাচ্ছে, তাহলে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট, মানে হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম আধান আমরা সোজা বাইরে বের করে দিয়েছি। সোজা বাইরে বের করে দেওয়ার অর্থ কি? তার মানে এখানে ইলেকট্রন সংখ্যা হ্রাস, তার মানে সমপরিমাণ ধনাত্মক আধান এখানে রয়ে যাচ্ছে, এক্সেস হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে? কত হচ্ছে? একটা H+ এর আধান হচ্ছে 1.6 প্লাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে অনুরূপ ভাবে হিলিয়াম নিউক্লিয়াসে আধান কত হবে না? এখানে হিলিয়াম নিউক্লিয়াস বলতে আমরা কি বোঝাচ্ছি? হিলিয়াম থেকে দুটো ইলেকট্রন বের করে দেওয়াকে বোঝাচ্ছে। হিলিয়াম থেকে যদি দুটো ইলেকট্রন বের করে দিই তাহলে দুটো ইলেকট্রন কমে গেল। ইলেকট্রনের ঋণাত্মক আধান, ইলেকট্রন কমে যাওয়া মানে আমি বলছিলাম যে পজিটিভ চার্জ। তাহলে পজিটিভ কত হবে? দুটো ইলেকট্রনের সমান পজিটিভ চার্জ, কারণ ইলেকট্রন বেরিয়ে গেছে। দুটো ইলেকট্রনের আধান কত হচ্ছে? 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻16, তাহলে 3.2 ইন্টু 10⁻⁻16। ইলেকট্রনের সমান ধনাত্মক আধান এখানে, দুটো ইলেকট্রনের সমান ধনাত্মক আধান এখানে তাহলে জমা হয়ে যাচ্ছে। এইবার চলে আসি আমরা আধানের ধর্মে। আধানের ধর্ম বলতে কি বোঝায় না? আধানের প্রথম যে ধর্মটা, আধানের অনেকগুলো ধর্ম আছে, আমরা একটা একটা করে ডিসকাস করব। আধানের প্রথম যে ধর্মটা সেটা হচ্ছে আধানের কোয়ান্টাম ধর্ম, অর্থাৎ আধান কোয়ান্টাম ধর্ম মেনে চলে। একে আধানের কোয়ান্টাইন বলা হয়। কোয়ান্টাম ধর্ম বলতে আমরা খুব সুন্দর একটা এক্সাম্পল আছে। আমরা কোয়ান্টাম বলতে বোঝায় প্যাকেট কনসেপ্ট। প্যাকেট কনসেপ্ট বলতে কি বোঝায়? ধরো আমরা সকালবেলায় দুধ নিই, প্যাকেটে দুধ নিই, ঠিক আছে? তুমি দোকানদারের কাছে গেলে, তুমি দোকানদারের কাছে গিয়ে কি বলো? যে আমাকে 2 প্যাকেট দুধ দিন কিংবা 3 প্যাকেট দুধ দিন। তুমি কি বলো দোকানদারকে যে আমাকে হাফ প্যাকেট দুধ দিন, 1/4 প্যাকেট দুধ দিন? আমরা তো বলতে পারি না। বললে পরে দোকানদার সেটা দেবে না। প্যাকেটটা ছিঁড়ে তোমাকে 1 গ্লাস কিংবা আধ গ্লাস কিংবা 1/4 প্যাকেট এরকম ভাবে দুধ দেবে না। এখানে আধানের ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে। ইলেকট্রনের আধানটাকে আমরা সর্বকনিষ্ঠ আধান ধরবো, মানে দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ দ্য স্মলেস্ট চার্জ।
ইলেকট্রনের আধানকে সর্বকনিষ্ঠ মূল আধান ধরে নিলে কোন বস্তুর আধান হবে ইলেকট্রনের আধানের সরল গুণিতক, কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এন। এন কি? এন হচ্ছে একদম পূর্ণ সংখ্যা এবং তার সঙ্গে জিরো, যেটা হচ্ছে আধান নেই, অর্থাৎ প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা যেটাতে সমান হয়ে আছে, মানে ধনাত্মক আর ঋণাত্মক আধান, সেটা আধান শূন্য হয়ে যাচ্ছে। আর বাকি যেগুলোই আছে হয় ধনাত্মক আধান আছে, না হলে ঋণাত্মক আধান আছে। সেটা কার সঙ্গে সমান হচ্ছে? না ইলেকট্রনের আধানের সরল গুণিতক হচ্ছে। অর্থাৎ এটাকে আমরা সোজা ফর্মে লিখতে পারি প্লাস মাইনাস এন ইন্টু মাইনাস 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইলেকট্রনের যে আধান আছে তার সঙ্গে সরল গুণিতক। এই হচ্ছে সোজা ব্যাপার, একেই বলা হয় আধানের কোয়ান্টায়ন। এবার তুমি প্রশ্ন করবে ইলেকট্রনের থেকে কি ছোট আধান নেই? অবশ্যই আছে ইলেকট্রনের থেকে ছোট আধান। ইলেকট্রনের থেকে ছোট আধান আমরা বলতে পারি কোয়ার্ক। কোয়ার্কের আধান আছে 2/3, কোয়ার্কের আধান হয় 1/3, মানে ইলেকট্রনের আধানের ফ্র্যাকশন কোয়ার্কের আধান থাকে। কিন্তু কোয়ার্কের একটা প্রবলেম আছে, ইলেকট্রন হচ্ছে এমন একটা কণা, আমরা বলি যে মূল কণিকা, ফান্ডামেন্টাল পার্টিকেল। কোয়ার্ক কিন্তু ফান্ডামেন্টাল পার্টিকেল নয়। কেন ফান্ডামেন্টাল পার্টিকেল নয়? না, কোয়ার্ক মুক্ত অবস্থায় থাকতে পারে না। যেটা মুক্ত অবস্থায় থাকতে পারে না সেটাকে আমরা কখনোই ফান্ডামেন্টাল পার্টিকেল ধরতে পারি না। তাহলে কোয়ার্ক যেহেতু মুক্ত অবস্থায় থাকতে পারে না, সেই জন্য এই আধানগুলোরও কিন্তু কোনো ভ্যালিডিটি নেই। ইলেকট্রনের আধানটাকে আমরা সর্বকনিষ্ঠ আধান ধরব। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে 1 মিলিকুলম পরিমাণ আধানে কতগুলি প্রোটন আছে? আমরা ওই আধানের কোয়ান্টায়ন থেকে এটাকে বের করে ফেলতে পারি, খুব সোজা ব্যাপার। 1 মিলিকুলম বলতে আমরা কি বুঝি? লিখি 1 মিলিকুলম মানে কত? 10 টু দি পাওয়ার মাইনাস 3 কুলম। ঠিক আছে, এটা ইকুয়ালস টু আমি কি লিখবো? n ইনটু ই। ই কত? এবার ভ্যালুগুলো লিখবো 10 টু দি পাওয়ার মাইনাস 3 কুলম। এরকম ভাবে লিখতে হবে, কিন্তু এককগুলো পাশে পাশে লিখে নিলে আমাদের অনেক ক্ষেত্রেই প্রবলেমগুলো অনেক সহজ হয়ে যায় এবং এককে কোনো ভুল হয় না। এটা মাথায় রাখবে। COU শর্ট ফর্মে লিখলাম। তাহলে n এর মান কত হবে? n এর মান কত হয়ে যাচ্ছে? 10 টু দি পাওয়ার মাইনাস 3 বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। কুলম কুলম কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে না 10 বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 15। দেখো 19 থেকে 3 আমি বাদ দিলাম, উপরে উঠিয়ে দিলাম 19 থেকে 3 বাদ দিলাম, 3 বাদ দিলে হয়ে যাচ্ছে 16 এর একটা জিরো নিয়ে নিলাম, 10 হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা ফাইনালি n এর ভ্যালু কত পাচ্ছি? n ইকুয়ালস টু 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 15। এখানে যেহেতু ধনাত্মক চার্জ, তাই জন্য আমাদের প্রশ্নটা আসছে কতগুলো প্রোটন আছে, ইলেকট্রন নেই। মানে ইলেকট্রনের এতগুলো ঘাটতি আছে, ইলেকট্রনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তার ফলে ধনাত্মক চার্জ ডেভেলপ হয়েছে। আমরা ওই জন্য জিজ্ঞেস করছি কতগুলি প্রোটন আছে। এবার আমাকে তাড়াতাড়ি বলতো যে 5.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম, এই পরিমাণ আধান বা চার্জ থাকা কি সম্ভব? দেখা যাক। 5.7 আমরা ফর্মুলাটা আবার লিখি, Q ইকুয়ালস টু N ইন্টু E। Q কত? 5.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 17 ইকুয়ালস টু N ইন্টু E। E আমরা প্লাস ভ্যালু নিয়েছি, এই জন্য প্লাস নেব, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। তাহলে n ইকুয়ালস টু, এখানে কুলম লিখবে, এখানে CO শর্ট ফর্মে লেখো CO কুলম। n ইকুয়ালস টু 5.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 17। এখানে কি হবে? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। তাহলে আমরা
এখানে n equals to 5.7, 57/16 into 10 to the power 2। এখানে আমরা একটা জিনিস পাচ্ছি যে n এর ভ্যালুটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, তার মানে কি এটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ আমরা n এর ভ্যালু যদি ভগ্নাংশ হয় সেক্ষেত্রে কি আমরা n এর কোয়ান্টায়ন যেটাকে বলছি সেটা কি সম্ভব? সেটা সম্ভব নয়, কারণ n আমরা সব সময় লিখেছিলাম n ইকুয়ালস টু ভ্যালুগুলো কত হবে 0 1 2 3, অর্থাৎ পূর্ণ সংখ্যার ভ্যালু হবে। আমি বলেছিলাম যে দুধ যখন আমরা কিনতে যাই তখন এক প্যাকেট নিই, আমরা কখনো অর্ধেক প্যাকেট কিংবা 1/4 প্যাকেট আমরা কিন্তু কিনতে পারি না। সেরকম ইলেকট্রনের আধানে কিংবা প্রোটনের আধানে ভগ্নাংশ আধান কিন্তু আমাদের পক্ষে পাওয়া সম্ভব নয়। আমি কোয়ার্কের কথা বলেছিলাম, কিন্তু কোয়ার্ক মুক্ত অবস্থায় থাকে না, সেই রকম মুক্ত অবস্থায় এই পরিমাণ আধান কিন্তু পাওয়া সম্ভব নয়। এবার আমরা আরেকটা নিউমেরিক্যাল করি। -2 মাইক্রোকুলম আধানে কটি ইলেকট্রন বা কটি প্রোটন আছে? প্রথমে আমরা দেখে নিই আধানটা কি। আধানটি ঋণাত্মক। যদি ঋণাত্মক হয় তাহলে আমরা কি করব? আমরা ধরে নেব যে প্রোটনের ঘাটতি আছে এখানে, তার মানে কি আছে? ইলেকট্রন আছে। তাহলে আমরা প্রথমে কনফার্ম হয়ে নিলাম 2 মাইক্রোকুলম ইকুয়ালস টু আমরা কি লিখব 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইক্রো মানে 6 কুলম ইকুয়ালস টু n ইন্টু ইলেকট্রন। ইলেকট্রন মানে কত? -1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম। তাহলে n এর মান কত হবে? 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6, মাইনাস সাইন এখানে আছে, এখানেও মাইনাস সাইন আছে, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। তাহলে কেটে যাচ্ছে, আমরা কত পাচ্ছি আগেই বের করে নি। 2/1.6 ইন্টু কত পাচ্ছি এখানে? 10 টু দি পাওয়ার 13। তাহলে 10 টু দি পাওয়ার 13 মানে কত? এখান থেকে একটা 10 ধার নিয়ে নি, 20/1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 12। তাহলে 16 দিয়ে যদি আমরা কাটি, এই 1.6 দিয়ে কাটি, তাহলে কত হবে? 16 কে 16, 16 দুগুণে 32, 5 16 80। তাহলে এতগুলো সংখ্যক ইলেকট্রন আছে। আমার মনে হয় কোয়ান্টাম তত্ত্বটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা আধানের দ্বিতীয় ধর্মে চলে যাই। কি আছে? সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত ধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। কেন সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে? আমি যদি দুটো ধনাত্মক আধানকে পাশাপাশি নিয়ে আসি, সবাই জানে পরস্পর পরস্পরকে এখানে বিকর্ষণ করছে। আবার দুটো যদি ঋণাত্মক আধানকে নিয়ে আসি, সেক্ষেত্রেও আমরা দেখব এরা পরস্পর পরস্পরকে বিকর্ষণ করছে। কিন্তু সেখানে যদি একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক আধানকে কাছাকাছি নিয়ে আসি, তাহলে আমরা দেখব কি ধনাত্মক আধানটা ঋণাত্মক আধানকে আকর্ষণ করছে। এটা হচ্ছে আধানের দ্বিতীয় ধর্ম। এবার চলে আসা যাক আধানের তৃতীয় ধর্মে। খুব সহজ, এটা হচ্ছে আধানের সংরক্ষণ সূত্র। সবাই জানে আধানের সংরক্ষণ সূত্র কি। সংরক্ষণ সূত্র আমরা সবাই পড়েছি। সংরক্ষণ সূত্র সব ক্ষেত্রেই একই। শক্তি সংরক্ষণ সূত্র যা, আধানের সংরক্ষণ সূত্র তাই। আধান সৃষ্টি বা বিনাশ সম্ভব নয়। আধান কেবলমাত্র এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়। এই বিশ্বে মোট আধানের পরিমাণ সংরক্ষিত থাকে। অর্থাৎ আমি আধানকে চাইলেই সৃষ্টি করে দিতে পারবো না, আবার আধানকে চাইলেই আমি ধ্বংস করে দিতে পারবো না। বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত আধানের পরিমাণ কিন্তু সংরক্ষিত। এবার আধান আমরা কি করতে পারি? এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করতে পারি। শিফট করতে পারি বলতে এক বস্তু থেকে অন্য বস্তুতে আমি আধানকে স্থানান্তরিত করতে পারি। তো স্থানান্তরিত আমি কি কি ভাবে করতে পারি? এবার আসা যাক। এখানে স্থানান্তরের প্রক্রিয়া কিন্তু 3 রকম।
একটা হচ্ছে পরিবহন, একটা হচ্ছে আবেশ, আর একটা হচ্ছে ঘর্ষণ। প্রথমেই চলে আসি এই পরিবহন প্রক্রিয়া। পরিবহন প্রণালীতে আধান স্থানান্তর। এখানে একটা আহিত বস্তু আছে, এখানে একটা অনাহিত বস্তু আছে। এই দুটো বস্তুকে যদি আমরা কাছাকাছি নিয়ে আসি তাহলে কি হবে? কাছাকাছি বলতে এই দুটো বস্তুকে টাচ করাতে হবে, কাছাকাছি আনলেই চলবে না। তাহলে কি হবে? এই আহিত বস্তু থেকে, ধরো ধনাত্মক আধানে আহিত বস্তু আছে, এই আহিত বস্তু থেকে এর যতগুলো আধান আছে, এই বেশ কিছু আধান এই অনাহিত বস্তুতে চলে যাবে। কতগুলো আধান যাবে সেটার একটা নিয়ম আছে, যতক্ষণ পর্যন্ত না দুজনের বিভব সমান হচ্ছে। বিভব তোমরা নিশ্চয়ই পড়েছো, পরে আমরা আবার ইন ডিটেল পড়ব। তো মোটামুটি এই আহিত বস্তু থেকে অনাহিত বস্তুতে আধান শিফটিংটা হয় কিভাবে না, আমরা যেমন দুটো জলের ট্যাঙ্ক আছে, জলের ট্যাঙ্কের নিচে একটা পাইপ লাইন দিয়ে কানেক্ট করে দিলাম, একটা জলের ট্যাঙ্ক ফাঁকা আছে, আরেকটা জলের ট্যাঙ্ক সম্পূর্ণ ভর্তি আছে। এবার কি হবে? পাইপ লাইনটা দিয়ে কি হবে, ওই ভর্তি জলের ট্যাঙ্ক থেকে ফাঁকা জলের ট্যাঙ্কে জলটা বেরিয়ে আসবে। কতক্ষণ বেরিয়ে আসবে? যতক্ষণ পর্যন্ত না দুটোর লেভেল সমান হয়। এখানেও তেমনি পরিবহন প্রণালীতে কিভাবে আধান ট্রান্সফার হয় না, এই বস্তু থেকে এই অনাহিত বস্তুতে আধান ট্রান্সফার হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না দুটো বিভব সমান হবে। তাহলে আমরা বুঝতে পারলাম কি করে পরিবহন প্রণালীতে আধান এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে অনাহিত বস্তুকে কিভাবে আহিত বস্তুর সাহায্যে আমরা এখানে আধান সমৃদ্ধ করে তুলতে পারছি। ঠিক আছে, তিনটে বস্তুর আধান দেওয়া আছে, এক্স, ওয়াই এবং জেড। একটা 10 মাইক্রোকুলম, একটা -4 মাইক্রোকুলম এবং একটা 6 মাইক্রোকুলম। এবার তিনটিকে সংস্পর্শে আনার পর দেখা গেল এক্স এবং ওয়াই এর প্রত্যেকটির আধান হচ্ছে 3 মাইক্রোকুলম। তাহলে জেড এর আধান কত হবে? একদম সোজা ব্যাপার, তিনটেকে কন্ট্যাক্টে নিয়ে আসা হয়েছে, তিনটেকে টাচ করিয়ে দাও, এক্স, ওয়াই, জেড। কি হয়ে যাবে? তিনটে আধানই যোগ হয়ে যাবে। তাহলে 10 মাইক্রোকুলম, 4 মাইক্রোকুলম আর 6 মাইক্রোকুলম কন্ট্যাক্টে এসছে, তিনটে একসঙ্গে মিশে গেছে। ঠিক আছে, ধরো যেমন ফিস্ট হয় না, ফিস্টের সময় 3 বন্ধু মিলে পিকনিক করছো, এ বাড়ি থেকে কিছুটা চাল ডাল আনলে, ও বাড়ি থেকে কিছুটা চাল ডাল আনলো, ও বাড়ি থেকে কিছুটা চাল ডাল আনলো, তিনটে মিক্সড করে দেওয়া হলো, মিক্সড করে খিচুড়ি বানিয়ে দেওয়া হলো, একসঙ্গে তারপর সবাই মিলে খেলো। এইখানেও সেরকম, 3 বন্ধু, তিনটে চার্জ আছে, তিনটে চার্জ একসঙ্গে মিক্সড আপ হয়ে গেছে। টোটালটা কত হয়েছে দেখা যায়? টোটালটা এখানে হচ্ছে 12 মাইক্রোকুলম। এর মধ্যে এক্স ওয়াই প্রত্যেকের আধান 3 মাইক্রোকুলম, মানে এক্স ওয়াই সমান পরিমাণে খায়, জেড একটু আলাদা, মানে বেশিও খেতে পারে কমও খেতে পারে। তো দেখা যাক, তাহলে এক্স প্লাস ওয়াই মিশিয়ে দেওয়ার পরে এরা দুজন কতটা খাচ্ছে? এই দুটোর আধান হচ্ছে 3 মাইক্রোকুলম আর এর হচ্ছে 3 মাইক্রোকুলম। তাহলে জেড এর কত থাকবে? তাহলে জেড এর কি হবে না, 12 মাইক্রোকুলম থেকে এই দুটোর মোট আধান বিয়োগ করে দেবো। তাহলে এই দুটোর মোট আধান কত না, 3 + 3 আমরা কত করবো? 6 মাইক্রোকুলম। তাহলে জেড এর আধান কত হবে? 6 মাইক্রোকুলম। এবার দ্বিতীয় প্রক্রিয়া, আবেশ। এই আবেশের মাধ্যমেও আমরা আধানকে এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত করতে পারি। আবেশকে ইংরেজিতে বলা হয় ইন্ডাকশন। তাহলে কিভাবে না, এখানে লেখা আছে আবেশ যে পদ্ধতিতে বস্তুকে স্পর্শ না করে এক বস্তু থেকে অন্য বস্তুতে আধান স্থানান্তরিত করা হয় তাকে তড়িতাবেশ বলে। দেখা যাক আবেশ প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে। তো এখানে একটা বস্তু আছে, একটা গোলক আছে। এই গোলকে
একটা আহিত বস্তুর দ্বারা আহিত করা হলো। আহিত বস্তু বলতে এখানে একটা এবনাইট দণ্ড নিয়েছি, এবনাইট দণ্ডতে ঋণাত্মক আধান আছে, এটাকে স্পর্শ করানোর ফলে ঋণাত্মক আধানগুলো এই গোলকের ভেতর শিফট হয়ে গেছে। এইবার এবনাইট দণ্ডটাকে সরিয়ে নিয়েছি, এবার গোলকটা ঋণাত্মক আধানে আহিত হয়েছে। এবার ঋণাত্মক আধানে আহিত হওয়ার পর গোলকটার কাছাকাছি এখানে দেখো একটা অনাহিত বস্তু এনেছি। কি হবে, এই যে এখানে যেহেতু ঋণাত্মক আধান আছে, তড়িৎ আবেশের দরুন এইখানে ধনাত্মক আধান সরে আসবে। ধনাত্মক আধান বলতে ইলেকট্রন গুলো বাদ দিয়ে যে পরমাণুটা থাকে সেই ধনাত্মক আধান আমরা বলবো। সেই ধনাত্মক আধানগুলো সে প্রোটনও হতে পারে, আবার পরমাণুও হতে পারে, ইলেকট্রন বাদ দিয়ে আয়ন আমরা বলতে পারি। সেই ধনাত্মক আধানগুলো এদিকে সরে আসবে। এটা কেন সরে আসছে না, ইলেকট্রনের আকর্ষণে। এটাকে বলা হয় আবেশ, ঠিক আছে? এটা কিন্তু কন্ডাকশন নয়, এটা ইন্ডাকশন। ইন্ডাকশনের ফলে এখানে ধনাত্মক আধানগুলো সরে আসছে। যদি এদিকে ধনাত্মক আসে তাহলে সমপরিমাণ ঋণাত্মক আধান এখানে ডেভেলপ করে যাবে বিপরীত অভিমুখে। এবার এখানে একটা কন্ডাক্টিং ওয়্যার, মানে এটাকে আমরা বলি যে আর্থিং করা। এটাকে যদি আর্থিং করে দিই, আর্থ হচ্ছে সার্বজনীন গ্রহিতা, সবকিছু গ্রহণ করে নিতে পারে। অর্থাৎ যে কোনো আধান যদি, যে কোনো পরিমাণ আধান যদি দেওয়া হয়, আর্থ কিন্তু সেটাকে অ্যাবসর্ব করে নেবে। ওই জন্য দেখবে বজ্রবাহুগুলোকে সবসময় আর্থিং করে রাখা থাকে। বড় বড় বাড়ি, বড় বড় বিল্ডিং এ দেখবে যে তোমরা পড়েছো নিশ্চয়ই, এগুলো সেখানে কি করা হয়, আর্থিং করা হয়, যাতে লাইটনিং হলে অর্থাৎ বিদ্যুৎ চমকালে তড়িৎ আধানটা বাড়ির কোনো ক্ষতি না করে আধানগুলো যাতে ভূপৃষ্ঠে চলে যেতে পারে। তো আমার মনে হয় বজ্রবাহের সমস্ত ফাংশনটা তোমরা আগে শিখেছো, তাহলে নতুন করে এখানে শেখানোর কিছু নেই। তো এখানে কি হচ্ছে না, এই যে ঋণাত্মক আধানগুলো, এই ঋণাত্মক আধানগুলো আর্থিং করা আছে, এর মাধ্যমে আর্থে চলে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, এটা ধনাত্মক আধানে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা ধনাত্মক আধান বিশিষ্ট গোলক হয়ে গেছে। তো এইভাবে আমরা বিপরীতধর্মী আধান এখানে কিন্তু তৈরি করে ফেলছি। তৈরি করে ফেলছি মানে এই নয় যে আমি বানিয়ে ফেললাম। এখানে কি হচ্ছে না, বিপরীতধর্মী আধানে আহিত করছি আমরা এখানে। এই দেখো, এখানে ঋণাত্মক আধান ছিল, ঋণাত্মক আধানের বস্তু এখানে অন্য একটা অনাহিত বস্তুকে বিপরীতধর্মী আধান অর্থাৎ ধনাত্মক আধানে আহিত করে দিল। খুব অল্প পরিমাণ আধান যদি এখানে থাকে, আমরা পরে দেখবো ভ্যান ডি গ্রাফ জেনারেটর বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে, সেখানে এটা করা হয়। খুব অল্প পরিমাণে যদি এখানে আধান থাকে, এইভাবে বারবার করার ফলে এখানে কিন্তু এই এবনাইট দণ্ড দিয়ে বারবার ঋণাত্মক আধান দিয়ে 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 বারবার এটাকে ধনাত্মক আধানে আহিত করতে করতে এর পরিমাণটা অনেক বাড়িয়ে দেওয়া যায়। অর্থাৎ খুব কম পরিমাণ বিপরীতধর্মী আধান দিয়ে আমরা কিন্তু এখানে, মানে বিপরীতধর্মী বলতে ঋণাত্মক আধান দিয়ে আমরা এখানে প্রচুর পরিমাণে ধনাত্মক আধান এরকম ভাবে উৎপন্ন করতে পারি। তেমনি যদি এখানে ধনাত্মক আধান দিই, এই ধনাত্মক আধানের বিপরীত অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে ঋণাত্মক আধান আমরা উৎপন্ন করতে পারি। কিন্তু ঘটনাটা বারবার করতে হবে, বারবার করলে পরে তবে গিয়ে এখানে প্রচুর পরিমাণে, মানে একবারে যদি ধরো 10টা ইলেকট্রনের শিফটিং হয়, তাহলে পরের বার আরো 10টা ইলেকট্রনের শিফটিং হবে। এইভাবে আস্তে 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 আস্তে, মানে জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। মানে শিফটিং বলতে ভূমিতে চলে যাচ্ছে এই প্রসিডিওরে। তাহলে 10টা ধনাত্মক আধান প্রতিবার ডেভেলপ হচ্ছে, 10টা করে আস্তে আস্তে যেমন বাড়ে। আমরা যেমন ভাড়ে টাকা জমাই না, 1 টাকা 2 টাকা করে আস্তে 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 প্রতিদিন একটু একটু করে জমাতে জমাতে বাড়ে, সেরকম এখানে আধান আস্তে আস্তে বাড়তে থাকছে। এবার শেষেরটায় চলে আসি, ঘর্ষণ। তো ঘর্ষণ প্রণালীতে আমরা কিন্তু আধানকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত করতে পারি। আমরা খুব ছোটবেলা থেকে এটা জানি। আমরা ছোটবেলায় শীতকালে বিশেষ করে মাথায় চিরুনি দিয়ে চুল আঁচড়াতাম। চুল আঁচড়ে পরে চুল কতগুলো কাগজের টুকরোর সামনে চিরুনিটাকে ধরলে দেখতাম ওই চিরুনিটা ওই কাগজের টুকরোগুলোকে টানছে, আকর্ষণ করছে।
কেন আকর্ষণ করছে? না, নিশ্চয়ই চিরুনিতে কোনো আধান আহিত হয়েছে, তার জন্য বিপরীত ধর্মী আধানকে আকর্ষণ করছে, সেই জন্য কাগজ টুকরোগুলো উপরে উঠে আসছে বা চিরুনির গায়ে লেগে যাচ্ছে। এবার আমি এইটাকে এখানে এক্সপ্লেন করব কিভাবে হচ্ছে। না, এখানে একটা সিরিজ আছে, এটাকে বলা হয় ট্রাইবো ইলেকট্রিক সিরিজ। এই সিরিজটা তোমরা বইও পাবে, বিভিন্ন জায়গায় পাবে। তো এখানে আমি কতগুলো জিনিসকে লিখে দিয়েছি ট্রাইবো ইলেকট্রিক সিরিজে, কতগুলো ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো লিখে দিয়েছি। বায়ু, মানুষের হাত, চামড়া, পশম, কাঁচ, মাইকা, উল, সিল্ক, কাগজ, তামা, রূপো, টেফলন, এরকম। তো এইবার হচ্ছে এই সিরিজে উপরের দিকে যারা আছে, এখানে দেখো প্লাস, যত নিচের দিকে নামছে তত মাইনাস। তো এখানে কি আছে না, এই সারণী অনুযায়ী দুটি পদার্থের মধ্যে ঘর্ষণ হলে অপেক্ষাকৃত উপরের পদার্থটা, মানে সিরিজে যেটা উপরে আছে সেটা ধনাত্মক এবং নিচেরটা সবসময় মনে রাখবে ঋণাত্মক আধান প্রাপ্ত হয়। অর্থাৎ এখানে সবাই জানো, আমি যদি এখানে একটা কাঁচ রড আছে, এটা হচ্ছে কাঁচ, কাঁচকে যদি আমি সিল্ক দিয়ে রাব করি, ঘষি, তাহলে কাঁচটা কি হবে? কাঁচ যেহেতু উপরের দিকে আছে, সিল্ক নিচে আছে, তাহলে কাঁচটা কি হবে? ধনাত্মক আধান প্রাপ্ত হচ্ছে। এখানে সিল্কটা কি হবে? সিল্কটা ঋণাত্মক আধান, মানে সিল্কে এই কাঁচ থেকে ইলেকট্রন গুলো সোজা চলে যাবে, সোজা জাম্প করে সিল্কে চলে আসছে, তারপরে এখানে ইলেকট্রন কমে যাচ্ছে, তাহলে এটা ধনাত্মক আধান বিশিষ্ট হয়ে যাচ্ছে, আর কাঁচটা কি হচ্ছে? ঋণাত্মক আধান বিশিষ্ট হচ্ছে। তাহলে এইভাবে আধান কিন্তু শিফটিং হয়ে যাচ্ছে। তেমনি পশম দিয়ে যদি এবোনাইটকে এখানে রাব করা হয়, এখানে আমার লেখা হয়নি, উলের পর সিল্ক আছে, সিল্ক এখানে এবোনাইট হবে, এই সিল্কের পর এবোনাইট হবে, এখানে সিল্ক হবে, এখানে এবোনাইট হবে, এবোনাইট। পশম দিয়ে যদি আমি এবোনাইটকে ঘষি, তাহলে কি হবে? জাস্ট উল্টো জিনিসটা হবে। পশমে কি হয়ে যাবে? এখানে লিখে দিই এবোনাইট, এবোনাইট দণ্ডকে আমি যদি পশম দিয়ে ঘষি, তাহলে পশমকে ইংরেজিতে বলা হয় ফার, ফার দিয়ে ঘষলে পরে কি হবে? উল্টোটা হবে, পর এবোনাইটের ঋণাত্মক আধান প্রাপ্ত হবে আর পশমে ধনাত্মক আধান প্রাপ্ত হবে। এইটা হচ্ছে ব্যাপার। এখানে যতগুলো ঋণাত্মক আধান থাকবে, মানে এখান থেকে ইলেকট্রন গুলো সোজা কথা এখানে শিফট হবে, আর এখানে ধনাত্মক আধান এখানে সৃষ্টি হবে। তাহলে এই হচ্ছে সিরিজ। এই সিরিজটা অনেক দীর্ঘ সিরিজ, তো আমি কতগুলোই খালি লিখেছি। তো এই সিরিজের বেসিসে কিন্তু ইলেকট্রন শিফটিংটা হয়। দেখা যায় যে অপেক্ষাকৃত উঁচুতে আছে সে কি করে? সে হচ্ছে ডোনার, সে ইলেকট্রনকে দিয়ে দেবে। যে নিচের দিকে আছে তার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি থাকে। নর্মালি দেখা যায় ধাতুগুলো মোটামুটি নিচের দিকেই থাকে, কারণ তাদের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি থাকে, তাহলে তারা ঋণাত্মক আধান বিশিষ্টই হয়ে যায়। তাহলে এইখানে দেখা যাচ্ছে যে ঘর্ষণ প্রণালীতে এইভাবে আমরা আধানকে স্থানান্তরিত। এখানে আধানের চতুর্থ ধর্ম, আধান আপেক্ষিকতাবাদ মেনে চলে না। এটা হয়তো অনেকে জানো না। আপেক্ষিকতাবাদ কি? আমরা জানি আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ সূত্র, কিছুটা অন্তত জানি ভরের ক্ষেত্রে। যদি কোনো ভর বা কোনো বস্তু গতিশীল হয়, তাহলে তার ভর আমরা জানি, তার ভর কিন্তু পরিবর্তিত হয়ে যায় আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ অনুযায়ী। এই হচ্ছে তার ফর্মুলা, m equals to m0 root over 1 minus v square by c square। m0 কি? m0 হচ্ছে বস্তুর স্থির ভর, অর্থাৎ বস্তু যদি স্থির অবস্থায় থাকে, রেস্ট মাস ইংরেজিতে বলা হয়। v হচ্ছে বস্তুর বেগ, আর c হচ্ছে আলোর বেগ। এবার নর্মালি দেখা যায় এই m আর m0 অলমোস্ট সেম হয়, প্রায় সেম হয়। ওই জন্য আমরা বুঝতে পারি না একটা গতিশীল বস্তু আর একটা স্থির বস্তুর মধ্যে ভরের খুব একটা তফাৎ হয় না। কেন হয় না? ধরো v এর মান কত হতে পারে? 50 মিটার প্রতি সেকেন্ড, 100 মিটার প্রতি সেকেন্ড। 100 মিটার প্রতি সেকেন্ড হওয়া তো অনেক বেশি ব্যাপার আর কি। আমরা নর্মালি কত মিটার? আমরা 5 মিটার ম্যাক্সিমাম হাঁটার সময় কত, সবচেয়ে জোরে যদি হাঁটি 5 মিটার প্রতি সেকেন্ড হবে, মানে দৌড়ালে পরে, ঠিক আছে? তো সেই জায়গায় আলোর বেগ কত? c
সি হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে কি হচ্ছে না, ভি আর সি এর যে রেশিওটা হচ্ছে সেটা কিন্তু একের থেকে অনেক অনেক কম। তার জন্য আমরা এটাকে নেগলেক্ট করতে পারি। তাই জন্য দেখা যায় মোটামুটি বস্তুর গতিশীল অবস্থায় ভর আর বস্তুর স্থির অবস্থায় ভর প্রায় মানে নর্মাল বস্তুর ক্ষেত্রে একই হয়ে যায়। কিন্তু যখন কোনো বস্তু আলোর বেগে যায়, আলোর বেগে যদি যায় তাহলে ভি এর মানটা কত হবে? ভি এর মান সি এর সঙ্গে সমান হয়ে যাবে। আর ভি এর মান যদি সি এর সঙ্গে সমান হয়ে যায়, নিচে কি হবে? 1 - 1 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে? ডিনোমিনেটরে 0, তার মানে কি এম কি হয়ে যাবে? ইনফিনিটি হয়ে যাবে। অর্থাৎ কোনো বস্তু যদি আলোর বেগে যেতে যায় তার ভরটা কত হয়ে যাবে? অসীম হয়ে যাবে, মানে বিশাল ভর হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে বস্তুর বেগ বাড়ার সঙ্গে সঙ্গে বস্তুর ভর বাড়তে থাকছে। তাহলে এটা হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের ক্ষেত্রে মানে আমরা ভর যদি কনসিডার করি তাহলে দেখছি সেটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। কিন্তু আধানের ক্ষেত্রে আমরা দেখব যে আধান যত বেগেই গতিশীল হোক না কেন, আধানের কিন্তু মানটার কোনো পরিবর্তন হবে না। আধান যদি রেস্টে থাকে যা হবে, আধান মোশনে থাকলেও তাই হবে। অর্থাৎ কিউ রেস্ট ইকুয়াল টু কিউ মোশন। এটা সবসময় মনে রাখবে, গতিশীল আধান আর স্থির আধানের মধ্যে কোথাও কোনো তফাৎ নেই, দুটোই একই। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। এর পরের দিন আমরা কুলম্বস ল, ইলেকট্রিক ফিল্ড এই নিয়ে ডিসকাস করব। প্রত্যেকটা ক্লাসে আমরা নিউমেরিক্যাল এবং নিউমেরিক্যাল গুলোর সহজ প্রসিডিওর, কিভাবে আমরা খুব সহজে নিউমেরিক্যাল গুলোকে সলভ করতে পারবো, সেগুলো ট্রিক্স আমি শিখিয়ে দেবো। এবং একটু মাইনিউটলি ক্লাসগুলো ফলো করো, আশা করি কারো কোথাও অসুবিধা হবে না। আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আজ আসি।